বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। এলাকে যেদিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। চাচা চিন্তা করে দেখো এই মেয়ে কি কয়। আমি একটা পর্যটক মানুষ, ওর সাহস কত বড়, সে বলে আমি নাকি কাজ করি না। আমার মতো ইন্টেলেকচুয়াল তারে নিয়ে এত বড় কথা বলে, চিন্তা করে দেখেছো? আরে বাপু, আমাকে নয় যা খুশি তাই বললো, কিন্তু তোকে কি করে বললো যে তুই কিছু করিস না? সেটাই তো, তুমি চিন্তা করে দেখো, তোমরা বুঝতেছো সে বোঝে না। এই গ্রাম, এই অলসপুর গ্রাম কি দিয়ে পরিচিত? এই আমার নামে। তুমি উপজেলার ওই কোনায় যে জিজ্ঞেস করবা এই যে কাইসিবানি গ্রাম কোনটা, সে এক বাক্যে বলে দিবে এই যে অলসপুর। তালিপারে এরকম করে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এই অলসপুর গ্রাম পরিচিত হয়ে যাবে। সেটাও বোঝে? বোঝে না। এর মধ্যে সে আইছে। আরে সে কে আমারে কদিনই। শোন, এই মেয়ের হাতে থেকে এই গ্রামকে বাঁচাতে হবে, এখন উপায় কি তাই বল। চাচা তুমি এক কাজ করো, হ্যাঁ। তুমি মুরব্বিকের সাথে কথা বলো। তুমি একজন মুরব্বী আছে না, তোমার লেভেলে কথা বলো, আমি আমার লেভেলে কথা বলি। একটা বিদ্রোহ করো। এই গ্রাম নিয়ে 900, মানে অলসপুর নিয়ে 900, এটা চলবি না। শোনো, ওই মেয়ের পিছনে ভজা আছে, ভজা। আরে ভজা আছে? আরে ওই মেয়ে তো ভজার বাড়িতে উঠছে। হ্যাঁ, বিষয়টা সহজ সরলভাবে চিন্তা করলে হবে না। চিন্তা করে দেখো, এবার নাকি শুনতেছি ভজা নাকি ইলেকশন করবে, চেয়ারম্যান ইলেকশন। আরে বাপু, ইলেকশন করতে অসুবিধা কি? সে কয়েক বছর মেম্বার ছিল, এখন চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবে, তার তো সমস্যা কোথায়? এই তো পয়েন্ট আইছো। শোনো, আমার কি মনে হচ্ছে জানো? আরে বাপু, তোর কি মনে হচ্ছে? আমি কি করে বলি সেটা? শোনো চাচা, আজকাল মানুষ ইলেকশনে জিততে হলে কি দেয়? একটা ভীষণ দেয়, সামনে একটা ভীষণ। আর ভজার ভীষণ হচ্ছে এই মেয়ে। বলিস কি? তুই কি শিওর করে বলছিস যে এই মেয়ে ভজার ভীষণ? আরে হতে পারে। তাহলে তো আমি ছাড়বো না। আমি তো ভজাকে ছাড়বোই না। ভজা আমাদেরকে যেভাবে নাজেহাল করেছে, আমরা তাকে সেভাবে নাজেহাল করে ছাড়বো। ঠিকই কইছো, আমিও ছাড়বো না। আরে ভজা, তুই ভোটও নিবি আবার 900 করবি, এসব তো হতে দেওয়া যাবে না এই অলসপুর গ্রামে। না, নাজেহালের প্রতিশোধ আমরা নিবই। আরে যাও, মিটিং শুরু করে দাও। ঠিক আছে। দেখি ভজা আমারে বলে আমি বলে কাম করি না। আরে কত কাজ করি বেড়াচ্ছি, পর্যটক মানুষ সারা সোজা দেখা নাকি, জানা নাই কিছু। সুমকি, ও সুমকি। কি রে সুমকি, কেমন আছিস? এই তো। তোর যে খবর নিতে আসবো সময় পাই না। ইস, গ্রামে যে কত ঝামেলা, আর এই গ্রামের সব ঝামেলা তো আমারই সামলাতে হয়। সামনে তোমার বিয়ে, এত ঝামেলার মধ্যে থাকলে হবে? আর এমনিতেই তো জানো আব্বা এগুলো পছন্দ করে না। বলিস কি, চাচা পছন্দ করে না? গ্রামে যত ঝামেলা হয়, যত মারামারি হয়, সব কিছুর মধ্যে তো চাচা থাকে। আর আমি আছি, এটা সে পছন্দ করবে না? সে নিজে যা করে তা তো তার ঘরের বউ করুক, এটা চাবে না। কোন তুই মুখা সাপের ঘরে আসতেছি তাকে জানে। এই কি কইলে? হ্যাঁ, না কিছু কইনি তো, কিছু না। শোনো, আমার সামনে কইছো কইছো, খবরদার আব্বার সামনে কিন্তু ভুলে এসব কথা কইতে যাও না, তাহলে কিন্তু তোমার হওয়া বিয়ে ভাঙে যাবে না। তোর সুমকি কি যে কস না। আরে আমি তো এমন কিছু কইনি। আর যা কয়েছি শোন, ভালোবাসে চাচারে অনেক কিছু কওয়া যায়, ভালোবাসা অনেক কিছু কওয়া যায়, বুঝতেছিস? এখন বল, তোর খবর কি? শরীর ভালো? হাই, কলা বেশি করে খাবি, কলার মধ্যে আয়রন আছে। কলা খাবি, কচু খাবি, তারপর মনে কর যে আনার বেদানা এগুলো খাবি। ওই তুই বাদাম মেটা কই? এই ফলমূল কিনে আনে নাকি? কি রে, কথা কষ্ট কিসের জন্য? ঢলি আপা, এসব কিনতে তো টাকা লাগে, আর কাজ বাজ না করলে টাকা আসবে কোত্থেকে? তা অবশ্য ঠিক। সুমকি জানিস,
গ্রামে একটা আপা আসছে, শিক্ষিত আপা। সেই আপা বলছে সবার কাজ করতে হবে, আর কেউ অলস থাকতে পারবে না, এই শুয়ে বসে খাওয়া চলবে না। মনে কর আমাদের প্রত্যেকেরই তো অনেক জমি জমা আছে, তোদের আছে, আমাদের আছে, সবার আছে। এই জমি জমার মধ্যে মনে কর চাষবাস করতে হবে, সবজি লাগাতে হবে, ধান লাগাতে হবে, গরু পালতে হবে, তাইলে তো সমস্যা থাকে না। মনে কর আজকে যদি তোদের এই উঠানে 4-5টা কলা গাছ থাকতো, তাহলে কি হইতো? তুই কলা খাইতে পারতি, তোর আর আয়রন নিয়ে চিন্তাই করা লাগতো না। তাই আসলে হয়েছে কি, আমি তো গার্মেন্টসে কাজ করেছি। এরপরে গ্রামে আসার পর থেকে যে অলস সেই অলসই হয়ে রয়েছি। আসলে শহর থেকে আসা আমার একদমই উচিত হয়নি। এই তোর জামাই সাজু, সে ওখানে কি করতো? আবার শুনলো নাকি কিছু, সে আবার তদন্ত শুরু করেছে। কি কথা করছিস কিসের জন্য? না, ওই সিএনজি ড্রাইভার ছিল। সিএনজি ড্রাইভার? মানে প্রেমী যখন করেছিস তখন সিএনজি ড্রাইভার সাথে প্রেম না করে মানে সেরা কাউরে করতি, মানে শিক্ষিত পয়সাওয়ালা ভদ্র ফ্যামিলি এরকম দেখে বিয়ে করতি। প্রেমী যখন করেছিস সেরকম সিএনজি ড্রাইভার বলতেই তো পারতেছি না, নিজের ভাই, কি করে বলি? ডলি আপা, তোমার মতো আমি আধা হাত কপাল নিয়ে তো আর দুনিয়াতে আসিনি। যা কি যে বলিস না চুমকি। মা আসি তো কিরাম আছো? খালা কিরাম আছে? তোর খেলা ভালো আছে, তোদের কি খবর? কিরাম আছিস? আমরা ভালো আছি, কিন্তু তোমার মকবুল ও ভালো নাই, ও ফেলে পড়িছে আবার। মকবুল ফেরে পড়েছে? নিশ্চয় ডলি তারে ফেরি ফেলাইছে। আহা মা, তুমি কিসের জন্য একটা মেয়ের দোষ দিচ্ছ কত? তুমি তো নিজেও দুটো মেয়ের মা নাকি? অবশ্য তোমার দোষ দিয়ে কোনো লাভ নেই। আমিও মকবুলের খুব সহজ সরল মানুষ মনে করেছিলাম ভাজা মাছটাও সে উল্টা খেতে জানে না, কিন্তু আমার সে ধারণা একেবারে ভুল প্রমাণিত হয়েছে, টোটাল ভুল। আম্মা, আপনি তো একবার মনে মনে চাইছিলেন যে মকবুলের সাথে আনারসের বিয়ে হোক। আব্বা জানো অবশ্য মরার আগে সেরকম একটা ইচ্ছা প্রকাশ করছে। তখন কি আর জানতাম রে বাপ, হে মকবুল তার দাদা জান এক একজন জালিম, তখন তো কিছুই জানতাম না। হ্যাঁ সেটাই। এখন আম্মা, এখন আর আমাদের কি বা করার আছে? আচ্ছা, মেয়েটা কোথায় যে আমারে কয়ে গিয়েছিল আমার আনারসের আমার কাছে ফেরত এনে দিবে? সে কোথায় রে বাপ? আম্মা, ওই মেয়ে টাউন থেকে আইসে এই অলসপুরের মানুষের ক্ষতি করতে, আর আপনি তারে কোসেন আপনার মেয়ের উদ্ধারের কথা। কেন, সে আবার কি করেছে? সে এই অলসপুর গ্রামের যে ঐতিহ্য, এই যে অলসপুর নাম, এই যে গ্রামের মানুষ যে অলস, সেই ঐতিহ্যটাই সে বদলাই দিতেছে। কি করছো তুমি এসব? গ্রামের নাম আবার বদলানো যায় নাকি? হ্যাঁ, একজন মানুষের না হয় 2-3টে নাম থাকতে পারে, গ্রামের নাম তো একটাই হয়, সেটা বদলাবে কি করে? আম্মা, এই যে আমাদের অলসপুর গ্রামের মানুষ কোনো কাজ করে না, সবাই অলস, সে এইটার উপর একটা গবেষণা করে তার উপর রিপোর্ট দিবে। রিপোর্ট দিবে কিসের জন্য? এই রিপোর্ট পাওয়ার পর উপরের থেকে লোকজন আসবে, তারা এসে আমাদেরকে বলবে এই অলস কোথাকার, তোরা কাজ কর। তারপরে আমাদেরকে বলবো তোরা নীল চাষ কর। ওই যে ইউরোপ থেকে ওই যে ব্রিটিশরা ওই যে আইসে নির্যাতন করেছিল, তারপর যে নীল চাষ, ওই যে নীলকর সাহেব কয়, সেরকম করতো। ওরে আল্লাহ রে, এই মেয়ে তো দেখতেছি গ্রামের সব মানুষের বিপদে ফেলতে চাচ্ছে। না 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 না, এটা আমি কিছুতে মেনে নিব না। এমনিতে আমার কত ঝামেলা, হাজার ঝামেলা আমার এই সংসারে, আমি আর নতুন করে কোনো ঝামেলা নিতে চাচ্ছি না। বক্কার, এই মেয়ের ব্যবস্থা তুমিই করবা, ঠিক আছে? আম্মা, আমার মনের অবস্থাও তো আপনার মতো, কি যে করবো কিছুই বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, বাজারে বলে দেখি কি করা যায়। না, বজাই করুক। ডলি আপা, অনেকদিন ধরে বাড়ির বাইরে যাই না, আজকে না আমার একটু হাঁটতে ইচ্ছা করতেছে, নিয়ে যাবো আমারে? কই যাবি বল? আচ্ছা চল, আনারসিদের বাড়ি যাই, ফুপা মা ফিরে আসছে। তাই নাকি? চলো। আচ্ছা, উনি আসলো কেন? তা তো যাই না, আমার সাথে দেখা হয় না এখনো। আনারসিও আসছে নাকি? নিশ্চয়ই টার্গেট ভাই তারে গিয়ে নিয়ে আসছে।
টার্গেট ভাই তো আমার সাথে একটু দেখা করতে আসলো না। সুমকি, তুই কি কিছুই জানিস না? তোর ভাই কি তোরে কিছুই বলে নাই? ভাইয়ের কথা বাদ দাও, তারে খাওয়ার সময় ছাড়া কি আর অন্য কোনো কিছুতে পাওয়া যায়? কেন? সে তাকে কোথায়? আমি কি করে বলবো, এসব তো তোমার জানার কথা। আমি এসব জানি না। সে যদি আমার বাড়িতে যায় আমি তো সাথে সাথে বাইক করে দিই। তাহলে তোমাদের ওই বাড়ির পাশ দিয়ে মনে হয় ঘুরঘুর করে। হাই, বাড়ির পাশ দিয়ে ঘুরঘুর করে তার মানেটা কি? মানে হচ্ছে ওই যে ঘরে ঢোকার কথা, ঘরে কখন ঢুকতে পারবে সেই জন্যই মনে হয় বাড়ির চারপাশ দিয়ে ঘুরঘুর করে। কি যে বলিস না সাদা মাথা কথা। আচ্ছা, কই কইলে না তো টার্গেট ভাই কি করে আইছে কি? আনারসির মানুষটা অনেক ভালোবাসতো। আমার কি কইছিল জানো, তারে না পাইলে সে নাকি বাঁচবেই না। আমার তো মাঝে মাঝে মনে হয় সিরু আমার আপন ভাই না হয়ে টার্গেট ভাই আমার আপন ভাই হলে ভালো হতো। টার্গেটের বোন হতে চাইস না। টার্গেট হইতেছে কি একটা অভাগা। কি করছো এইসব? অভাগা হইতে যাবে কিসের জন্যে? টার্গেট সত্যি অভাগা রে। ছোটবেলায় মা মারা গেল, বাপটাও ওরে নিল না। তারপর যারে ভালোবাসলো তারেও পাইল না। টার্গেট একবারে ভাঙে পড়ছে, একেবারে ভাঙে পড়ছে। বলতেছো কি এসব? আমি আর টার্গেট ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তারপর ওর দিকে চাওয়া যায় না রে। খুবই অভাগা। বুঝলাম না, এত কিছু হয়ে যাচ্ছে আর আমি কিছুই জানি না। কেমন করে জানবি? অলসপুরে মানুষজন তো কাজও করে না, কথাও কয় না, সব কিছুতে অলস। একটা কথা কইতে পারে না কেউ। চল যাই, চল। আস্তে আস্তে উঠিস, সাবধানে 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 চল। এই তুমি কোথায় থাকো? কোথায়? নিজের বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে হবে? গ্রামে এত কিছু ঘটে যাচ্ছে, কি তুমি কানে নাও না কিছু তোমার? আরে কি হয়েছে কমা তো? আরে এক মেয়ে কোন জায়গা থেকে আসছে, আইসে তো তোমার আমার বংশ ধরে টান মারতেছে। এই কি কও তুমি? এই করতে গেছে ও এরকম করতেছে কিসের জন্য বলতে পারো? আরে কায়সাবানি তো বলতেছে যে এটা হলো গিয়ে ভজার ভীষণ, ভজা চেয়ারম্যানেতে দাঁড়াবে না, ওই চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য তাকে ভীষণ হিসেবে কাজ করাচ্ছে। আচ্ছা এই মাকু, এই ভীষণ জিনিসটা কি রে? এটা তো বন্ধু আমিও জানি না, কিন্তু ওই যে কায়সাবানি ও তো দেশ বিদেশে ঘুরে, ওই বলতে পারবে। ও তোমার বলতে বলেই চলে গেল। তাই? হ্যাঁ। এই মা, এই শোন শোন মা, শোন। আচ্ছা মা, এই ভীষণ জিনিসটা কি বলতো? ওই যে ভোটের আগে যেন কি সব কয় ভীষণ টিষণ, ওগুলো কি? মামা, আমি নিজেও তো মেলা পড়াশোনা করিনি, তবে আমার মনে হয় এই ভীষণ মানে হচ্ছে গিয়ে উস্কানি। উস্কানি, তবে ভালো উস্কানি। সব উস্কানি কিন্তু খারাপ হয় না। মনে করো মামা, তোমারে বলা হলো যে তোমারে এইটা এইটা দিব, কিন্তু তোমারে এইটা এইটা করা লাগবে। তার মানে হলো কি, ধরো ভোট দেওয়া লাগবে, ভোট দিলে এই কাজ হবে। আরে এইটা বলে ইশতেহার, ইশতেহার। শোনো, সে যাই হোক আর তাই হোক, তুমি এই মেয়েরে ঠেকাও, তা নাহলে কিন্তু এই মেয়ে আমাদের সব কিছু শেষ করে দিবে। সে কিন্তু আমাদের পথে বসে ছেড়ে দিবে, কিন্তু বলে দিলাম। মামা, কার কথা বলতিছো? আরে এই গ্রামে একটা মেয়ে আছে, সে জিজ্ঞাসা করছে, খোঁজ নিচ্ছে যে আমরা কাজ কাম করি না কেন, আর আমরা খাই আর ঘুমাই, এই নিয়ে প্রশ্ন তুলেছে। তার বাপেরটা খাই না পুরি, সেই জাতীয় কথা বলবে? হ্যাঁ, আচ্ছা মামা, এটা তো একটা ভালো জিনিস, এটা নিয়ে তো মাতামাতি করার কি আছে? আরে মেয়েটা যে এই কথাগুলো বলতেছে সেটা তো তোমাদের মেলা আগে বলা উচিত ছিল, করা উচিত ছিল। ওমা, এদিকে আরেক ভীষণ চলে আসছে। হ্যাঁ, বলে কি শুনো, তুমি তো দোস্ত একেবারে মানে দুধ কলা খাওয়ায়া কালসাপ পুষছো। ভীষণ নতুন ভীষণ আসছে। এই মেয়ে, এই তুমি কি জানো? হ্যাঁ, আমাদের সম্পর্কে কি জানো? আমাদের 14 পরিচিত ভিটে এখানে, আমরা কাজ করি আর না করি সেটা আমাদের ব্যাপার। তুমি নতুন জীবন দেওয়ার কে? হ্যাঁ, আপনাদের খুবই পচা ভীষণ। মানুষকে কাজকর্ম করে খাইতো, এরকম শুয়ে বসে খাইলে 7 রাতের ধরে ফুরায় যায়। কি বলে? হ্যাঁ, নতুন ভীষণ কি বলে? আস্তে আস্তে হাঁট না, এরকম করে হাঁটতেছিস। আস্তে হাঁট। কি হয়েছে সুমকি?
কি হয়েছে তোর? কিছু হয়নি ফুপাম্মা, আমি ভালো আছি। ও কি করছিস? মাশাআল্লাহ। হ্যাঁ তা এত দূর পর্যন্ত হাঁটে আসলি কিসের জন্য রে মা? আরে তুমি আইসো শুনে কইলো জলি আপা চলো যাই ফুপাম্মারে দেখে আসি। ভালো করেছিস। আয় 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 বস। অডলি আয়। দেখিছো বুকের মধ্যে কত কষ্ট, তারপরও কি মমতা দেখাচ্ছে। আমগো অলসপুর গ্রামে এরকম কেউ আছে? হ্যাঁ, কেউ বলতে পারবে না আমাদের অলসপুর গ্রামের যেমন চাষিও ভালো সেরকম ফুপু আম্মারাও ভালো। আর তুমি এরকম মানুষের বাড়ি দখল করতে আইছিল। চুমকি এসব কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, কবে কোন কালে কি ঘটনা ঘটেছিল তা এখনো বলতে হবে? এই এরপরে যে কত নতুন নতুন ঘটনা ঘটেছে সেটা বলতে পারিস না? না, সেসব করলে তো তোমার গায়ে আরো জ্বালা দিয়ে উঠবে না। আর এমনি তো ইচ্ছে করে তোমার আমি কষ্ট দিতে চাই না। তা থাক, ওগুলা বাদ দাও। ও মা, তোরা একটু বয় দেখি। আমার তো মাথাটা কিছুই কাজ করতেছে না। ঘরের কোন জায়গায় কি খাবার আছে কিছু জানি নি রে মা। একটু আনতেছি। আরে মা, তুমি বসো দি, কিছু লাগবে না, তুমি বসো চুপ করে। কিচ্ছু লাগবে না। আচ্ছা ফুপম্মা, মানে ওই মুখগুলি কি শেষ পর্যন্ত? খবরদার ডলি, এই নামটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবি না রে মা। ওই তো সব নাটের গুরু। সে যদি এই গ্রামে না আসতো তাহলে পরে আমার সংসারের এত বড় ক্ষতি হতো না রে মা, এত বড় ক্ষতি হতো না। আমি যা হারাইছিলাম, তাতে আমার তো কোনো সমস্যা ছিল না। দুটো মেয়ের নিয়ে তো আমি ভালোই ছিলাম। এখন আবার সে হারানোর জিনিস ফিরে পাইতে গিয়ে আমি তো আমার সব হারালাম রে মা, সব হারালাম। ফুপম্মা এমন করে কথা করছো কেন? হ্যাঁ, কে কয়েছে তুমি সব কিছু হারাইছো? সব কিছু আগের মতো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। দরকার হলে পরে আমি যে আনারসিরে নিয়ে আসবো। আমারে তো চেনে না, আমার নাম হচ্ছে গিয়ে ডলি। আমি এমন কোনো কাজ নাই যা করতে পারি না। ফুপু আম্মা, দরকার হলে আমরাও যাব। আর আমরা গেলে অলসপুরের কেউরে আটকাই রাখতে পারবে না। আর ওই যে কাঞ্চনপুরের লোকজনের সাথে দেখা হলে তো এখনো বলে যে গিরায় গিরায় নাকি এখনো ঘুরে ঘুরে ব্যথা করে। আমি তো সে কথা ভুলেই গিয়েছিলাম। ফুপু আম্মা, তুমি একবারে ভাঙে পড়ে না তো। তোমার সংসার সাজায় দেওয়ার দায়িত্ব আমাকে। ডলিয়াপা, তুমি যে এত মাতবাড়ি করে বেরো, তুমি যদি এটা ঠিক না করেছো না, তোমার কিন্তু খবর আছে। দেখছো কি, আমরা অলসপুরের সবাই যদি কোনো কাজ হাতে নেই সেইটা সুন্দরভাবে শেষ করেই সারি। এই রে বাবারে, ফোন বাজে গেল রে। ও সাসা, হ্যালো সাসা, কি ভাত রান্না করার জন্য আসতে হবে? আচ্ছা আসতেছি। একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে না এই সাসার ভাত রান্না করা, বলো। আমার মনে হচ্ছে বাড়িতে একটা বাবুর্চি রাখা লাগবে। না রে মা, ওই আফসার ভাই রোগী মানুষ না, তার তো একটু টাইম মতো খাওয়া লাগবে। তুই যা, ভাত রান্না করে দে, যা। টাইম মতো শুধু খাওয়াটাই করে, আর কিছু করে না। চল চুমকি, চল চল চল, ভাত রান্না করতে হবে। ডলিয়াপা তুমি যাও, আমি ফুপু আমার কাছে বসতেছি। তুমি যাও, আমি একা যাইতে পারবো না। একা যেতে পারবি তো? দেখ সাবধানে যাইস, তাহলে তোর ভাই আমার একদম শেষ করে দিবে। ফুপু আমি যাই, হ্যাঁ। ডলিয়াপা, তুমি যে এত মাতবাড়ি করে বেরো, তুমি যদি এটা ঠিক না করেছো না, তোমার কিন্তু খবর আছে। দেখছো কি, আমরা অলসপুরের সবাই যদি কোনো কাজ হাতে নেই সেইটা সুন্দরভাবে শেষ করেই সারি। এই রে বাবারে, ফোন বাজে গেল রে। ও সাসা, হ্যালো সাসা, কি ভাত রান্না করার জন্য আসতে হবে? আচ্ছা আসতেছি। একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে না এই সাসার ভাত রান্না করা, বলো। আমার মনে হচ্ছে বাড়িতে একটা বাবুর্চি রাখা লাগবে। না রে মা, ওই আফসার ভাই রোগী মানুষ না, তার তো একটু টাইম মতো খাওয়া লাগবে। তুই যা, ভাত রান্না করে দে, যা।
টাইম মতো শুধু খাওয়াটাই করে আর কিছু করে না। চল চুমকি, চল চল চল, ভাত রান্না করতে হবে। ডলি আপু তুমি যাও, আমি আমার কাছে বসতেছি। তুমি যাও, আমি একা যাইতে পারবো না। একা যেতে পারবি তো? দেখ সাবধানে যাইস, তাহলে তোর ভাই আমার একদম শেষ করে দিবে। ফুপু আমি যাই, হ্যাঁ তুমি থাকো, চিন্তা করো না, আমি তোমার সব সংসার সব কিছু গুছায় দিব। ডলি আছে না, তোমার সংসার আগের মতো হবে, চিন্তা করো না। এই সাবধানে যাবে কিন্তু চুমকি, একদম আস্তে আস্তে হাঁটিয়ে হেঁটে যাবি। আচ্ছা তুমি এত যাই যাই চিন্তা যাই, করো না। ভাত রান্না করা লাগবে আমার। ও চুমকি, ডলি কি কয়ে গেল? তুই একা গেলে পরে সিরু রাগ করবি, সেটা কিসের জন্য গেলো? ফুফু আম্মা, তুমি তো এখানে ছিলে না। মিয়া ভাইয়ের সাথে তো ডলি আপার বিয়ে ঠিক হয়ে গেছে। কি করছিস? হ কিরে ভাই, কেমন আছিস তুই? কেমন আছি সেটা তো দেখতেই পাচ্ছিস, ভালো খারাপ মিলিয়েই আছি। না না, তা তো বুঝলাম। এই তোর দেখে তো আমার খুব কষ্টই হচ্ছে রে। কি হয়েছে তোর? হ্যাঁ, তোর দিকে তো তাকানোই যায় না। শরীরের হাল কি করেছিস সেটা? হ্যাঁ, দেখ রে ভাই, যা হওয়ার তা হয়েছে। তুই যেরকম একটা নাগিনের পাল্লায় পড়েছিলি, আমি কিন্তু তার পাল্লায় পড়েছিলাম। এখন আমার কথা হচ্ছে, এই শিরু, এই কি রে? ইয়াল্লা, কার সামনে কি করতে গেলাম আমি? দেখো ভাজা ভাই, সবই তো তুমি জানো, সবই তো তুমি বোঝো। এই কথা আবার তুমি ডলের গিয়ে কই আবার উল্টোপাল্টা কিছু লাগাই দিও না। বহুত দিন পরে কিন্তু মনে করো যে একটা সিস্টেমের ভিতরে আয়েছি। তুমি তো একটা সব হারানো মানুষ, আমার কথা হচ্ছে কোনটা? এখন আমিও সব হারানো একটা মানুষ, কিন্তু একটা সিস্টেমে আয়েছি। এখন এই সিস্টেমে একটু থাকতে দাও, উল্টাপাল্টা কিছু করো না। এখন একটা তরুণের বয়সের কথা করছি, যে বয়সে সে শাকটা খাইয়েছে, এখন তারা তো বাঁচাতে হবে, তাই না? ভুলে যাও ভাইয়া, ভুলে যাও, ভুলে যাও। এই শিরু, এই শোন, তুই হচ্ছে গিয়ে সাইড হিরো, আর আমার এই ভাই হচ্ছে গিয়ে মেইন নায়ক। তুই সাইডে ছিলি, আর সাইডেই পড়ে থাক। রাজা ভাই, আমি কিন্তু অপমানিত হচ্ছে। এই থামো তো, আমি কি করবো না করবো সেটা তো আমি ডিসিশন দেবো, তোমরা তো ডিসিশন দেবে না, তাই না? এই রাগ করতেছিস কেন? আমরা তো তোর ভালোর জন্যই করছি। এই যে দেখ ভজা বাইরে দেখ, দুইবার দাগা খেয়েছে, এখন তোর অবস্থা কি নাজুক। এই 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 শিরু, এই এই বাদ দে না, আমার কথা বাদ দে, আমার কারোর সাথে তুলনা করিস না। ও, তোর অবস্থা তাহলে নাজুক, তাই না সিরু? না, আমি কাটায় উঠতে পারিছি বলে মনে হচ্ছে। শিরু দেখ, তুই তোর মনের বিবেকের কাছে প্রশ্ন কর। আমার তো মনে হয় না যে তুই এই পর্যন্ত কাউকে মনের থেকে ভালোবাসিস। তুই কি ধরনের কথা করছো ভজা ভাই? আল্লাহর কিরে কাটা করছি ভজা ভাই, বিশ্বাস করো। আমি সবসময় চেষ্টা করেছিলাম, কিন্তু ওই সাইড থেকে, মানে মায়ের সাইড থেকে কখনো চেষ্টা হয়নি। ওরা কখনোই মনে করে না সিরু একটা মানুষ, সিরু হৃদয় বলতে কিছু আছে। এই যে আমি ভালোবাসিছি, বিশ্বাস করে ভাইয়া, এটা কিন্তু মন থেকে আমি সবসময় পরিষ্কার ছিলাম। আমি আমার ভালোবাসার জায়গায় এক পরিমাণও আলো বিস্তৃতি করিনি, কখনো সূর্য গ্রহণ হতে দেয়নি ভাইয়া, বিশ্বাস করো, তুই বিশ্বাস কর। আরে আবার নতুন করে প্রেমে পড়েছিস তো, তাই তোর মাথাটা তো ঠিক নাই। শোন, আমি একেবারে শিওর বলতে পারি, তুই মনের থেকে কাউরে কোনো দিনই ভালোবাসতে পারিসনি। এই জাতীয় ছেলের কাছে আমার বোন বিয়ে দেবো কিনা সেটা আমার নতুন করে চিন্তা করা লাগবে। টার্গেট ভাই, এ ভাই, ভজা ভাই, ভজা ভাই, তুমি কি শুরু করেছো? ডলির কাছ থেকে আমার সরানোর যেটা অবচেষ্টা তুমি চালিয়ে যাচ্ছ, এটা কি ডলিরে পাওয়ার জন্য? আমি তোমার সাবধান করে দিচ্ছি, এই আশা কিন্তু ঘুরে বালি হবে, কিন্তু কয়ে দিচ্ছি আমি, ডলি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এ টার্গেট, এ ভাই, এই শালা কয়ে গেল কি? হ্যাঁ, ডলি ওর নিজের কেমন করে হলো? ও, আমার মনে হয় ডলি ওকে কথা দিছে, তার মাথাটা তো এখন ঠিক নেই, ডলির পিছনে ঘুরঘুর করতেছে। যাক রে মা, এত কষ্টের মধ্যে একটা ভালো খবর পেলাম।
মনটা খুশি হয়ে গিয়েছে, খুব ভালো হয়েছে, ভালো সিদ্ধান্ত হয়েছে। তা বিয়েটা কবে হবি? ফুফু আম্মা সবাই তো রাজি, এখন শুধু কবুল বলা বাকি। হবে না কোনো শুভ একদিন দেখে। খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। ঠিকই তো, গ্রামের ছেলে মেয়ে গ্রামেই থাকবি। হ্যাঁ, আর কিছু হোক না হোক তাদের সামনে তো একটা দাবি নিয়ে দাঁড়ানো যাবে কথা কওয়ার জন্যে, তাই না? তা ঠিক। আচ্ছা ফুফু আম্মা, তারপরে বলো কিরাম আছো তুমি? আমার আর থাকা রে মা, আল্লাহ যে কেন আমারে এখনো পর্যন্ত বাঁচাই রেখেছে তা আমি বুঝিনি রে মা। এত কষ্ট, এত ঝামেলা, তারপরেও বেঁচে আছি রে মা। ফুফু আম্মা, তুমি এটা কি কথা বলতেছো? তুমি বাইসে আছো বলেই তো সন্তানদের দুঃখে অন্তত কাঁদতে পারতেছো, তাদের পাশে যায় দাঁড়াতে চাচ্ছ। না থাকলে কি করতে? কোথায় আর দাঁড়াতে পারতেছি রে মা, মানুষটা মরে গেল আর চারপাশে সব লোক কিরাম জানি অচেনা হয়ে গেল। এটাই কি জীবন রে মা? এটাই কি মানুষের সাথে মানুষের সম্পর্ক? হ্যাঁ, তোরা তো কেউ সেখানে ছিলি না রে মা, তাই তোরা কিছু জানিসও না, দেখি শুনি। যে মকবুল রে তোরা এত ভদ্র ভাবতেছিস, ভালো ভাবতেছিস, তার রূপও কিরাম জানি বদলে গেল রে মা। মকবুলের তো মেলা দিনের ইচ্ছে ছিল আনারসের বিয়ে করবে, সুযোগ পাইছে, কাজে লাগাই দিছে। ফুফু আম্মা, তুমি চিন্তা করে না তো, আর বিয়ে একবার হয়ে গেলে কি বা করার থাকে? তবে এই ধরনের বিয়ে কিন্তু অনেক সময় সুখেরও হয়। তাছাড়া মকবুল তো এই গ্রামে অনেকদিন ছিল, তারেও খুব একটা খারাপ দেখিনি। আরে মা, সেই পরিস্থিতি কিন্তু ভিন্ন। এই গ্রামের মকবুল আর সেখানকার মকবুলের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান রে মা। সেখানে তো তারা পরস্পরের সাথে শুধু ঝগড়াঝাড়িতে লিপ্ত থাকে রে মা। এখানের মকবুল ভদ্র সাইজে থাকতো, ওইখানের মকবুল এখানের মকবুলের মতো না, বিশ্বাস কর। তুমি এসব কি বলতেছো ফুফু আম্মা? ঠিকই করছি রে মা, সেই জন্য তো আমার এত চিন্তা হচ্ছে, সেই জন্যই তো আমার মাথায় আকাশ ভাঙে পড়তেছে। ভাই ভাই শোন, আমি কিন্তু সত্যি সত্যি ডলিরে ভালোবাসি রে ভাই। বিশ্বাস কর, অনেক ট্রাই করার পর তারপর ওকে আমি পাইছি। এখন তোর অবস্থা তো ভালো না, সংসারের সবাই তোর সব কথাই শুনবে না। তুই আবার উল্টাপাল্টা এমন কিছু কইস নে, তাতে করে দেখা গেল যে নেগেটিভ হয়ে গেল। এই নেগেটিভ যদি হয়ে যায়, ডলির যদি আমি না পাই, আমার কিন্তু মৃত্যু হয়ে যাবে। এই ওভার অ্যাক্টিং করিস না তো, সর যত সব বলবো না, নে হয়েছে বলবো। আমি তো রাত ধরে করছি, আমি সারা জীবন তোর গোলামে থাকবো ভাই, তুই আমার ক্ষতি করিস রে। এই বেশি বকিস না তো। আচ্ছা ঠিক আছে, বলবো না নে, ঠিক আছে ভাই আমি তোর হাত ধরে করছি, সারা জীবন আমি তোর গোলামি খাটবো রে ভাই, গোলামি খাটবো। এই এই তোর জাতি বলিস না, বিরক্ত করলি কিন্তু বলি দেবো একদম, স্যার। সারা জীবন আমি তো দুলা হয়ে থাকবো রে ভাই, তুই শালা হয়ে থাকবি, ঈদে মনে কর দরকার ছিল। ও ভাই মনে হয় ভুলই হয়েছে ভাই, তুই আমাদের টার্গেট তো ফিরে আইছে, তার মাথার মধ্যে পুরো ব্যান্ডেজ। ও আনারসি রে ফিরে আনতে গেছে, মায়ের খেয়ে ফিরে গেছে। ঢাল তলোয়ার ছাড়া রাজা সাজবার গেলে এরকম হবে? আরে ভাই আগে হইলে বুঝতাম যে এটা একটা পচা নায়ক, নায়িকারে উদ্ধার করতে যায় মায়ের ধর খাই গেছে। এখন তো সেটা বলতে পারতেছি না, এই ঘটনার জন্য তো আমরাও দায়ী, তাই না? না, তা তো দায়ী। এই ছেলেটা যেরকম প্রেম ভালোবাসা আঁকড়ে ধরবে সেটা বুঝতে পারি। আজকালকার দিনে ছেলেগুলো এরকম হয় না, প্রেম ভালোবাসা মনে উদয় হওয়ার আগেই বিদায় হয়ে যায়। দূর সব কিছু তুমি তোমার মতো করে ভাবতেছো কিছু তো নেই। না না, আমি একটা বিবাহিত ছেলে, আমার মধ্যে ওই ভালোবাসা দিয়ে টিয়ে নাই। তা ঠিক,
কিন্তু ভাই এই ছেলেটার জন্য না একটু উপকার করতে ইচ্ছে করতেছে। ছেলেটারে যদি পাইতাম তো ডাকে বলতাম যে ভাই তুই আমার সাথে চল, তোরে আমি সুন্দর দেখে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নিয়ে আসি। কিন্তু তোরে পাবো কোথায়? আমার কি মনে হয় জানো ভাই, ওর বুকের মধ্যে বোম মাইরে পুরো বুকটা ব্রিটিশ বাহিনী ঝাঁঝরা করে দিছে। হ্যাঁ, খান মোহাম্মদ দশেক বিল্লা কিন্তু ওইরকম পাষাণ্ডিত। আচ্ছা এই যে ফুপু আমার শরীরটা খারাপ, বেনারসির সাথে নিয়ে আসতে পারলাম না। মামা আপনি এসব কি বলতেছেন? আমার কোনো ভিশন টিশন নাই। আমি একজন সাধারণ মানুষ। আমার মতো এই গ্রামে নতুন যেই আসবে সেও একই কথাই বলবে, শুধু সে একটু রুক্ষ ভাষায় কথা বলেছে এই আর কি। এই কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে কি? এ মা দেখ তো আমাদের এই অলসপুর গ্রামে কেটা এসে এসে আমাদের বাপ দাদা 14 পুরুষের সমস্ত যে পেশা সেটা ধরে টান মারতেছে, সে পেশা উল্টাই দিতেছে, বদলাই দিতেছে। ও চাচা, তোমাদের তো কোনো পেশাই নাই, তা আবার বদলাই দিবে কি করে? এই মেয়ে, এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমাদের গ্রামের কিন্তু একটা ঐতিহ্য আছে, আর এই ঐতিহ্য লালন পালন করি আমরা। এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। ওরে আল্লাহ, কাজ না করা এটা কারো ঐতিহ্য হইতে পারে না। আরে মানুষের শহরের ঐতিহ্য কোনটা হবে, গ্রামের ঐতিহ্য কোনটা হবে, এটা তো ঠিক করে কেউ বলতে পারে না, ঠিক করে দিবে না তো কেউ। আফসার, ডলি কিন্তু তোমার বুঝে শোনা মেয়ে। ডলি কথা বললে তুমি এরকম বেলুনের মতো চুপসে যাও কেন? হ্যাঁ, চুপসে যাও কেন? না না না, আমি তোমার সাথে একমত। আমি আমাদের এই গ্রামের ঐতিহ্য, পূর্বপুরুষের ঐতিহ্য কখনো নষ্ট হতে দেব না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি সবার সাথে কথা বলতেছি, ঘরে ঘরে দুর্বল আন্দোলন করে তুলতে হবে। মামা দুর্বল আন্দোলন না, দুর্বার আন্দোলন। ওই হলো আর কি, আন্দোলন তো। এই মেয়ে, এই শুনো, আমি কিন্তু সবকিছু প্রতিহত করব। দরকার হলে আমি জেল খাটবো। এই অলসপুর আমার ভালোবাসা, আমি অলসপুরকে ভালোবাসি, এই অলসপুর আমার প্রাণ। এটার জন্য যদি আমার জেল হয়ে যায়, আমার জেল হয়ে যাবে। চাচা শোনো, অলসপুরে আমরাও ভালোবাসি, কিন্তু এই গ্রামের লোকজন কাজ কাম করবে না, এটা তো হতে পারে না। আমি যদি একটা মেয়ে মানুষ হয়ে সৌদি আরবে যে কাজ করতে পারি, এই অলসপুরের মানুষজন বসে বসে খাবে কিসের জন্য? হ্যাঁ, এই আপনার এই, আমি এগুলো মানি না, এগুলোকে আমি মানবো না। তুমি তোমার এই মেয়েগুলোকে ঠিক করো, আমি গেলাম। মানা না মানাতে কিছু যায় আসে? না 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 না, তোমরা আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট করতে চলিস, বুঝেছো? এটা আমি হতে দেব না। হ্যাঁ, কয়ে দিলাম। কি শুরু করছো চাচা? কি হতে দিব রে? কি পাগল রে? আরে ডলি আপা শুনো। এই রাস্তার মধ্যে ডলি আপা করতেছো কিসের জন্য? ডলি আপা। আচ্ছা ঠিক আছে ডলি শোন। হ্যাঁ বল। এরা তো এই যে গ্রামের প্রবীণ মানুষ, তারা তাদের ঐতিহ্য বদলাবে না। তারা যেমন আছে থাকুক, যা করার আমাদেরই করা লাগবে। কি করতে হবে? ফুপু আমার এই অবস্থা, এই সময় তুমি বেনারসি পারে নিয়ে আসবে না? ভাই, তুমি বারবার বেনারসির কথা জিজ্ঞেস করে না, আমি তারে আনতে পারবো না। কি কও তারে আনতে পারবো না? কি আনাম? কি হয়েছে কি? না মানে হয়েছে কি, মানে বেনারসি তো পাঠাইছিলাম আমাকে বাড়ি, আমার মার একটু সেবা যত্ন করতে। সেখানে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? না মানে হয়েছে কি, তুমি কাউরে কই না, কথাটা গোপন রেখে। মানে ঘটনাটা ঘটছিল হলো, তোর যে আব্বা গুলি খেলে না, ওই সময়। তো ওই সময় আমি এই দিক যাবো না ওদিক যাবো ঠিক বুঝতে পারতেছি না। মানে তোমারে করলাম খুব বিশ্বাস করে, গোপন রেখে কথাটা। আরে ঠিক আছে, সেটা গোপন রাখা যাবে, কিন্তু ঘটনা কি সেটা খুলে বলো। আমার কাছে তো ধরো মেলা মানুষ টাকা পাবে, ওই যে বিদেশে লোক পাঠাইলাম, তখন বাড়ি গেলাম, কিন্তু সেই জন্যই তোর বেনারসি দেয় না, তাই না? আরে কি থামে গেল আকাশের জন্য? আরে বলো কি কইতে চাও, ঘটনাটা তো শুনতে চাই আমি। মানে হয়েছে কি, ওই যে পাওনাদাররা, মানে যারা টাকা পায়, তাদের মধ্যে একজন করছে কি, ওই বেনারসিটা ঠাস করে একটা থাপ্পড় মারে দিচ্ছে। থাপ্পড় মারছে? কি কও তুমি? বেনারসি আমার গায়ে হাত কোন? ওরা কি জানে না বেনারসি বসতে গিয়ে আমাদের এই গ্রামের শেরে অলসপুর? শান্ত শান্ত, বসে বসে। আরে এই উপাধি তো আমি তারে দিছিলাম। সেখানে আমার ফোন করে বললো, ওই কালাবন্দর, আমি আর তোর মুখ দেখবো না, আমি আর তোর সাথে দেখা করবো না, আমি ঢাকা চলে যাচ্ছি, গার্মেন্টসে কাজ করবো, তাও তোর সামনে কোনোদিন যাবো না। কেন ভাই?
বেনারসি সাহেব তো নিজের বাড়িতেই চলে আসতে পারতো। বাইরে সে তো জানে যে সে এখানে আসলি তাহলে হাতে পায়ে ধরে যেমন হোক আমি ম্যানেজ করে ফেলবানি। তাই বলে ব্যানার পাড়ে খুঁজবে না তুমি? আরে কোথায় খুঁজবো? ঢাকা শহরের 1.5 কোটি মানুষ, তারে বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে গেলে তো আমার আরো 3 বার জন্ম নিতে হবে। উপমারে বলবা না? সেটাই তো কথা রে ভাই। এমনিতে আম্মা শোকে পাথর হয়ে গেছে, এখন যদি এই কথাটা তারে জানাই তাহলে তার আর বাঁচানো যাবে না। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু এখন তুমি কি করতে চাও? না, বেনারসি তো মাথা হট, মানে যন্ত্রণ গরম হয়ে যায়। তা আমার মনে হয় কি তার মাথাটা একটু ঠান্ডা হলে সে ঠিকই পেয়ে আসবে। দুনিয়াতে কত মানুষ, কত স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে। আমি না হলে স্বামী হয়ে আমার স্ত্রীর জন্য অপেক্ষা করলাম, দুনিয়াতে একটা ব্যতিক্রম ঘটনা ঘটল। দেখো তোমার যা ইচ্ছা সেটা করো, দেখো কি হয়। ভাইরে, স্ত্রী হারানোর যে কি বেদনা, যার হারায় সেই বোঝে। তোমার কথাটা কলাম কারণ তোমার তো অভিজ্ঞতা আছে, অন্য কাউরে করলে তো আবার হাসাহাসি করবে। বক্কর ভাইয়ের জন্য তো আমি চুপ থাকতে পারি না, অবশ্যই ফুপু আম্মারে বিষয়টা জানানো উচিত। কি কি করছো বাবা? এসব কথা তোমরা কি ডাকলো? আল্লাহ, বেনারসি! আমার বেনারসি কোথায়? আমার বেনারসি! হ্যাঁ ফুপু, অস্থির হন না তো, অস্থির সব ঠিক হয়ে যাবে। আপনি অস্থির হচ্ছেন কে লেগা? কি করছো বাবা? আমি অস্থির হব না, তাহলে পরে কিটা অস্থির হবে? কিটা অস্থির হবে? ওর শাশু এত বড় সর্বনাশ, এত বড় সর্বনাশ কিসের জন্য হলো? এত বড় জ্বর আমার জীবনের উপরে কি জন্য আসলো রে বাপ? আমি তো হারাই ফেলেছি, আমার আনারসিরে হারিয়ে ফেলেছি, এবার আমার বেনারসিরে হারাই ফেলবো। আমি কি করে বাঁচবো? কি কি করছো বাবা? এসব কথা তোমরা কি ডাকলো? আল্লাহ, বেনারসি! আমার বেনারসি কোথায়? আমার বেনারসি! হ্যাঁ ফুপু, অস্থির হন না তো, অস্থির সব ঠিক হয়ে যাবে। আপনি অস্থির হচ্ছেন কে লেগা? কি করছো বাবা? আমি অস্থির হব না, তাহলে পরে কিটা অস্থির হবে? কিটা অস্থির হবে? ওর শাশু এত বড় সর্বনাশ, এত বড় সর্বনাশ কিসের জন্য হলো? এত বড় জ্বর আমার জীবনের উপরে কি জন্য আসলো রে বাপ? আমি তো হারাই ফেলেছি, আমার আনারসিরে হারিয়ে ফেলেছি, এবার আমার বেনারসিরে হারাই ফেলবো। আমি কি করে বাঁচবো? আম্মা, আপনি চিন্তা করেন আম্মা, বড়র সাথে আমার কথা হয়েছে, সে মকবুলের সাথে কথা বলতেছে। আর আনারসি মানে নিতে একটু কষ্ট হবে, কিন্তু সে খারাপ থাকবে না। আর আমি ভজারে বলেছি সে মকবুলে বইলে ওই আনারসিরে অলসপুর নিয়ে আসবে, আর অলসপুর যদি একবার নিয়ে আসে আমরা যাইতে দিলাম না। হ্যাঁ বক্কার, আমার বেনারসি কোথায়? আমার বেনারসি কোথায় বল করছি? আমার কাছে কথা লুকাবি না, তুই ক। আম্মা আম্মা আপনি রাগ করবেন না, ওই আমি বেনার উপর অনেক রাগ করেছি। সে তো ওই মিতু আর আজাদের সাথে ঢাকায় গেছে। ঢাকায়? ঢাকা কিসের জন্য গেছে? আপা, আমি কিন্তু মিটিং অ্যারেঞ্জ করে ফেলছি। মনে করেন যে সবাই আসলে পাইনি, একটা ইয়ং জেনারেশন পেয়েছি। হ্যাঁ, তারা কিছুর মধ্যে চলে আসবে, তাগের দিয়ে আগে শুরু করেন, তারপর আস্তে আস্তে মনে করেন আরো ঢুকবো না। বাহ, আপনি তো খুব অ্যাক্টিভ লোক, মানে
মানে হঠাৎ করে মিটিংটা অ্যারেঞ্জ করে ফেলেন, মানুষজনও আসছে, আমি তো ভাবতেই পারছি না। আমি আসলে তেমন কিছু বলিনি তাকে, বললাম যে গ্রামে একটা ভালো মেয়ে আইছে, তোমরা শোনো সে কি বলতে চায়। তাহলে তো ভাই আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন, কিন্তু এখন যদি আমি কোনো বিপদে পড়ি, আই মিন ওরা যদি আমাকে আক্রমণ করে? শোনেন, আপনি একটু কৌশল করবেন। সেটা হচ্ছে আপনি এগের বলবেন যে আপনি উপর থেকে আইছেন। কোন উপর? আরে কোন উপর এত কিছু এরা বুঝবে না, আপনি খালি বলবেন উপর থেকে আইছেন, বাকিটা আমি সামলে নেব। দেখেন ভাই, এদের পেশা জানতে চাইলে এরা খারাপ ব্যবহার করছে, খুব পিকুলির আচরণ করছে। আরে তোরা কাজ করিস না, এটা কোনো কথা বলেন? শোনেন, এত দিনের অভ্যাস ওদের, হুট করে চালিয়ে তো আপনি পারবেন না ওদের বদলাতে। ধরেন যে যদি কেউ নেশা করে, মাদক আসক্ত হয়, তারে কি আপনি বলতে পারবেন আজকের থেকে তুই মাদক আসক্ত হবি না, আজকের থেকে তুই মাদক ছাইড়ে দে। কেউ সিগারেট খাচ্ছে, আপনি মুখতে ফেলাই দিয়ে বললেন এই সিগারেট খাবি না, তুই সিগারেট খাওয়া সম্ভব না, এরকম বললে তো হবে না। আস্তে আস্তে বুঝায় বুঝায় তারপর তাদের ঠিক করতে হবে। ঠিক এদের ক্ষেত্রে তাই, আস্তে আস্তে বুঝায় বুঝায় বলেন, দেখবেন আস্তে করে সবাই কাজ করা শুরু করে দিচ্ছে। কিন্তু ভাই, আমি তো এদেরকে ঠিক করতে আসিনি। আমি এখানে এসেছি এদের উপর একটা গবেষণা করতে, গবেষণা করে মানুষকে জানাতে, যেন মানুষ সচেতন হয়। আরে শোনেন, গবেষণা তো প্রত্যেক দিন পৃথিবীর কোথাও না কোথাও হচ্ছে, এইসব তো কাজে লাগাতে হবে, তাই না বলেন? না, তা ঠিক আছে। শোনেন আপা, দুনিয়াতে কত কিছু নিয়ে গবেষণা হয়, কাজ হয় কতটুকু। আপনার গবেষণার উপর এবার কাজ করতেই হবে। আপনি যে গবেষণা করেছেন এর উপরে ফলাতে হবে, বুঝছেন? ভাই আসছি ভাই, কি কাজ করাবেন বলে? আরে কোনো কাজ করাবো না, আপা কথা বলবে শুনবি। বয় 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 এই তোরা আসিস না কে? ওয়ালাইকুম সালাম। এই শোন, এই আপার কথা বলেছি, তুই ভালো মানুষ, কথা শোন। দেখেন ভাই, আমি আজকে আপনাদেরকে এখানে যে জন্য ডেকেছি, আমি তার আগে একটু বলি, উনি অনেক উপর লেভেল থেকে আসেন, অনেক উপর লেভেল থেকে। এখন ওনার কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে পরে পুরস্কার, আর যদি না শোনেন তাহলে তিরস্কার। মানে তিরস্কার মানে জেল হাজত। এখন আমি তো আর এই গ্রামের কেউ না, আমি মনে করেন এনতে চলে যাব, আপনারা ফাইসে যাবেন, বুঝতে পেরেছেন? শোনেন ভাই, আমার এখানে এই গ্রামের প্রত্যেকটা মানুষের লিস্ট আছে। লিস্ট ধরে আমি দেখেছি আপনারা কেউ কোনো কাজ করেন না, দেশের সব মানুষ কাজ করে। এখন আপনাদের উচিত কাজ করা। এই যে ভাই, যদি উনি বাইরের কেউ হতো তাহলে তো সবাই ধরে জেলে দিত, আপনারা তখন জেলে থাকতেন। আপনাদের কপাল ভালো যে আমি এই গ্রামের মানুষ, এর জন্য আপনাদের কিছু হচ্ছে না। এখন আপনারা বলেন, আপনারা কি কাজ করবেন নাকি সবাই আপনারা জেলে যাবেন? এই কিডা কিডা জেলে পাঠাবি? কত বড় শহর, কিডা জেলে পাঠাবি? এই পাগলের মতো করতেছি কিছু জন্য, আমার কথাকে শুনতে হবে তো। এই আপনাদেরকে বলতেছি, আপনারা কান খুলে শোনেন। আপনারা যদি কেউ কাজ করতে চান তাহলে এই পাশে যান, আর যদি কেউ কাজ করতে না চান, জেলে যেতে চান, তাহলে এই পাশে আসেন। দেখি এই যে, কিরে কিরে কয়জনে তুই জেলে পাঠাবি? হ্যাঁ, তুই কিডা যে এই গ্রাম নিয়ে কথা বলিস অলসপুর নিয়ে, আর সে কিডা এত কথা করছিস কিসের জন্য? তখন এই কেডা কি যে মিটিং কেডা আমাদের ঐতিহ্য নষ্ট করবি? কেডা কেডা নষ্ট করবি? আরে কে কেডা এই মামা এই তুই ছাড়, তুই ছাড়। এই মামা করে দেবো, ছাড় তুই। তুই ছাড়। দেখ মামা কেডা দিছ না কিছু কুবায়ে কেডা? আমি ছাড়বো না, আমি ছাড়বো না। কবি কই একদম একদম খবরদার বলতেছি, কোনো খবরদার না দেও না কিছু তো নেই। না, আপনি যখন জাইনা ফেলাইছেন তখন ওটা আমি গোপন করবো না। আপনার মেয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করে। সে বলে যে অলসপুরের মানুষ এরা অলস, কোনো কাজকর্ম করে না, সেই জন্য সে ঢাকায় গিয়ে এখন গার্মেন্টসে চাকরি করবে, কর্মজীবী হবে। এই ফোন বার কর, ফোন বার কর। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই, আজাদের সাথে কথা কব। তুই আজাদের ফোন কর, ফোন কর। ফোন না, ফোন আম্মা, এই ঝামেলার মধ্যে না আমি মনে হয় আমার ফোনটা হারাই ফেলেছি। বক্কার, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না, তুই মিছে কথা করছিস। তুই ফোন কর, আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। আমি আমার বেনারসির সঙ্গে কথা বলতে না পারলে আমার শান্তি লাগবে না। বক্কার, তুই ফোন কর। ও মা বেনারসি তুই কোন জায়গায় মা? হ্যাঁ, তুই কোথায় গিয়েছিস রে মা? কোথায় চলে গিয়েছিস? না 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 মা, আপনি চিন্তা করবেন না, সে আজাদার মৃত্যুর সাথে আছে, বজার সাথে আমার কথা হয়েছে। আর কিছু কিছু মানুষ আছে না, দূরের থেকে অর্ধেক কথা শুনে এসে তারপর কথা লাগায় দেয়, এই যে তার মধ্যে একজন। বক্কার
বক্কার আমার মেয়ে যদি ঢাকায় থাকতো, আমার বেনারসি যদি ঢাকায় থাকতো, তাহলে পর আমার কাছে আসতো না? আমি তো রোগী নিয়ে ঢাকাতেই ছিলাম। আম্মা আসলে হয়েছে কি, আমরা যখন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, তারা আবার তখন বাড়ির থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। ক্রসিং হয়ে গেছে, কিন্তু কারোর সাথে কোনো দেখা হয়নি। সব নেটা বাঁধাইছে এইটা, বুঝতে পারছেন আম্মা? এই আমরা এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে তুই নেটা বাঁধাস কিছু নেই। আর তুই কথা চাই দেখছেন? আমি কি করছি? আরে মারো না, কিছু মাইকে ফেলাতে হবে। ওরা কি না শোনো, আজকে অলসপুরবাসী প্রতিবাদী হয়ে উঠেছে। প্রতিবাদী এই কাইছে, এই এরকম বান্দর মতো লাফাচ্ছিস কিসের জন্য? কোন রকম উস্কানিমূলক কথা বলবি না, তুই বলে দিচ্ছি। কিসের উস্কানি? কোথায় কি শুরু করছো? কি জানে? ও আমার বউ। এই যে দেখো বেলি, এই দেখো তোমার স্বামী ভালো কাজ তো জীবনে কোনোদিন করেনি, ভালো কাজ করবিও না কোনোদিন। এই যে একটা মানুষ একটা ভালো কাজ করতে আসে, তার জন্য দাও কুড়াল খুন্তি নিয়ে চলে আসে। এই মামা দাও তো, দাও দাও। আরে রাখ, তোকে আমি কি দাও উপহার দেবো? আমি তো তোকে উপহার দিব খণ্ডিত মস্তকটা। আরে মামা কি শুরু করেছেন? হ্যাঁ, যে কোনো একটা কিছু হলে সেটা আলোচনার মাধ্যমে তো সমাধান করা যায়, তা না? আরে ভাইজান, আপনি এইভাবে উস্কানি দিতেছেন কিসের জন্য? কিছু তো না বুঝিস না। এই যে সে কইতেছে, তোর আপা বলতেছে, আমি বলি কিছুই করি নে, কিছুই করি নে। সত্যি কথাই তো বলেছে। তুমি তো কিছুই করো না, বাবা ঘুরে ঘুরে বেড়াও। তুই কি করছিস? আমি না পর্যটক, তুই পর্যটক চিনিস? তুই চিনবি কি করে? তুই তো আমার সম্মান করিস না। শোন, এই পর্যটকটা চিনতে হলে আর একবার জন্মগ্রহণ করা লাগবে। মনে হচ্ছে আমি আরেকবার জন্মগ্রহণ করতে পারলে সেটা তুমি দেখতে পারবে না। আর দেখতে পারি না পারি সেটা বড় কথা না। এই সম্মান আমি একসময় পাবো। শোন, এই আমারে নিয়ে বই লেখা হবে, আমি লাগবো না। মানুষ লিখবে, মানুষ লিখবে, গবেষণা করবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি একটা কাজ করি, আমি আপনার জীবন নিয়ে একটা গবেষণা করি। এই কি আপনি কি বলতেছেন এসব কথা? কিসের ওনার জীবন নিয়ে গবেষণা করবেন? আরে এটা একটা কাপুরুষ, কাপুরুষের জীবন নিয়ে কোনোদিন গবেষণা হয় না। কাপুরুষ সরে যা কলম, সরে যা, একটু সরে যা। একেবারে কোপ দিই। দে তুই আমার কোপ দে। আমি বলে কোন দি এত কিছু হচ্ছে কিসের জন্য? আমি বলছি। এই চাচা, তুমি কি এগুলো শুনবে? এখানে খাড়া খাড়া। এই কি হয়েছে কোন দি? তুমি দেখবা একেবারে মনে করেন কি করে বাবা, কি করেছে? এটা কি করলে বাবা? মারি ফেলেছে রে, পুলিশ খবর দে। আরে পুলিশ খবর দে, এই মানুষ মারি ফেলেছে। এই ধর, আরে পুলিশ রে। আমি কিছু করি নাই বউ। তুমি কিছু করো নি, তোমার খুব ভয়, আমি একদম শেষ করে দেব। আমি কিছু আরেকটা মানুষ মারি ফেললে তুমি? দাঁড়াও, দাঁড়াও। ওই বেটা, তুই তো শয়তান রে। ওই শয়তানও ভালো হয়ে যেতে পারে, শয়তানও একসময় চিন্তা করতে পারে যে আর শয়তানি করবো না, কিন্তু তার তো খারাপ, তার তো খারাপ। ওই দো ভাই, কথা কথা কইছি, আপনি এটা জয়যন্ত্রের মানুষ হারাই দিয়া ফালাই দিয়া আপনি এটা কি শুরু করেন আমার লগে? ওই কিসের নয় মানুষ রে, কিসের নয় মানুষ? ফাজলামি করছো আমার সাথে, একটা ঘুষাতে দাঁত ভেঙে ফেলা। ওই কে ঘুষাতে পারে? ওই কে ঘুষাতে পারে? ওই স্যার, আর দেখতেছেন না মারে ফেলতেছে। মারুক মারুক, তোর নাম দিলাম শয়তান, আমি শয়তান। তুই আমার চিনিস? তোর আজকে থেকে তোর নাম দিলাম শয়তান। খালার উপর আমার অপমান করে গেল মনে হয়। লমু সময় মতো লমু নে। আফসার, আসো নাকি? আফসার, কি হয়েছে? আরে দিছি, মাথা ফাটাই দিছি। পরস্পর নিয়ে গবেষণা করে ওই গবেষকের গবেষণা দিছি, এবারে ফাটাই দিছি। এই করেছিস কি তুই? আহা, বাঁচে না মরে জানি না কিছু। আরে এরকম হার্ড লাইনে না গেলে তো পারতিস। এখন যদি মেয়েটা মারা যায় তখন কি হবে? কেস হয়ে যাবে তো। আর কেস হয়ে গেলে আমার যদি ফাঁসি হয়ে যায়, মা তুই আমার ফাঁসি থেকে বাঁচাবি তো মা? চাচা, এটা কোনো কথা না। আর আমি তো করছি, মেয়েটা ভালো কাজ করতেছে। কেউ যদি নিজে থেকে কাজ করতে চায়, তুমি তারে বাধা দাও কি করে? আর তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি দূরে থাকো, তুমি যাও না সেখানে, তাহলেই তো হয়ে যাচ্ছে। আরে তোরা তো মহা পোল্টি বাজ। হ্যাঁ, এই দুটোই তুমি না আমার পক্ষে ছিলে, কিন্তু এখন দেখি তুমি অন্য পক্ষে চলে গেছো। হ্যাঁ, তুমি আমার পক্ষে সাক্ষী দিবে না? আমি তো ঘটনাস্থলেই ছিলাম না, তা আমি ঘটনাস্থলে না থাকলে আমার সাক্ষী গ্রহণ করবে কিসের জন্য? হ্যাঁ, তাই না? দোস্ত, তুমিও তো মানুষ একদম ভালো না, একদম ভালো মানুষ না তুমি। আচ্ছা, যদি পুলিশ এসে জিজ্ঞেস করে যে আপনি ঘটনাস্থলে ছিলেন, তাহলে আমি কি বলবো? কি বলবে? হ্যাঁ, বলবে ছিলে, ঘটনাতে তুমি দেখোনি, কিন্তু ঘটনার পরিস্থিতি তুমি টের পাচ্ছ না। আর তারা তো আমাদের নামে পাল্টায় ফেলতে চাচ্ছে, আমরা কি তার প্রতিবাদ করবো না?
সেখানে যদি রক্ত ঝরে তাহলে সেই দায় দায়িত্ব আমাকে কিন্তু আমার না বন্ধু। দেখ দায় কার না কার সেটা তো তোর দেখার দরকার নাই। চাচা শোনো, তুমি এই লাঠিটা দিয়ে বাড়ি দিছো না, তুমি এই লাঠিটা পুকুরের মধ্যে ফেলা দাও, পুষ্করিতে ফেলা দাও, তারপর তুমি এখানে থাকো, আমরা দেখি এই বাড়িতে থাকো তুমি, আমরা দেখি কি করা যায়, তাই না? মানে তুই আমার বাঁচা মা, তুই আমার বাঁচা মা, আমার রক্ষা কর মা। কি করতে পারবো জানি না চাচা, তুমি আপাতত ঠান্ডা হয়ে বসো, দেখি কি করা যায়। শোন মা শোন, এই কেস টেস হতে দেওয়া যাবে না বুঝলি, তার আগে বিষয়টা মিটাই ফেলতে হবে। হ্যাঁ এই বাকু তুই বস, এই দাঁড়া, এই থাক, দাঁড়া। প্রমাণ ফালাও। একটু দূরে, আরো দূরে। সে পুকুরে ফেলাইলে ভালো হইতো। আরে ধরতে পুকুর। আপা চোখ খুলিছে জ্ঞান ফিরেছে। উঠতেছে কিসের জন্য? যখন ফিরেছে সনেটে ডাক দিই। না কারোর টাকার দরকার নেই। তোমরা একটা কথা বলো, তোমরা কি চাও অলসপুরের মানুষরা কাজ করুক? অবশ্যই চাই। তাহলে একটা কৌশল করতে হবে। তোমরা গিয়ে বলবা মার খাওয়ার জন্য আমার ভীষণ ক্ষতি হয়েছে, আমার জ্ঞান ফিরছে না। তুই কত ভালো লাগবে কিসের জন্য? আমি বুঝে গেছি অলসপুরের প্রত্যেকটা মানুষ না অনেক বোকাশোকা। নাহলে তোমরাই বলো, বোকাশোকা না হলে কি মানুষ কাজ না করে ঘরের মধ্যে এভাবে বসে থাকে? শোনো, তোমাদের দায়িত্ব নিতে হবে সমঝোতা। কিসের সমঝোতা? তুমি ওদেরকে বলবে আমার এখনো জ্ঞান ফিরেনি, জ্ঞান ফেরা মাত্রই আমি মামলা করব। কিন্তু আমি অলসপুরের মেয়ে বলে আমি মামলা করছি না, মামলা করব না। আমার একটা শর্ত আছে। শর্তটা কি? অলসপুরের সবাইকে 6 মাস টানা কাজ করতে হবে। টানা কাজ করবে, একদিনও সাপ্তাহিক ছুটি পাবে না। তারপর আর কি, 6 মাস যদি একটা মানুষ টানা কাজ করে তখন মানুষগুলোর মধ্যে কাজের অভ্যাসটা আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মামা আর ডলির সাথে এই বিষয়ে কথা বলবো। খুব সাবধানে কথা বলো, কিন্তু কেউ যেন টের না পায়। আর তার আগে যেটা করবা, তোমরা দুজন মিলে আমাকে গ্রাম থেকে বের করে দিবা। একটা মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, গাড়িটা নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে। ঠিকই করেছে, গাড়িতে করে চলে গেলে সবাই বুঝতে পারবি যে অবস্থা বেশি খারাপ। তাহলে এক কাজ করি, তোর বাইরে খবর দিই যে তোমার বিপদের মধ্যে ফেলাতে চাইছিল কাইসে বানি ভাই। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ইনফ্যাক্ট সবাই জানুক আপনি অসুস্থ, ওই ভাইও জানুক আমি অসুস্থ। আর তোমরা খালি একটা কথা বলবা, আমার এখনো জ্ঞান ফিরেনি, ওঠার পর মনে হয় আমি মামলা করব। কিন্তু তোমরা দুজন মিলে আমাকে অনুরোধ করবা আমি যেন মামলাটা না করি, ঠিক আছে? আর এটাও বলবা যে এই গ্রামে পুলিশ আসবে, পুলিশ এসে ইনভেস্টিগেশন করবে, তারা যেন সত্যি সত্যি কথা বলে। এবং তোমরা টাইম টু টাইম আমার সাথে যোগাযোগ রাখবা। পুলিশ কি সত্যি সত্যি আসবে নাকি? আরে না রে বোকা, এটা তো খালি ভয় দেখানোর জন্য, ভয় দেখাচ্ছি। ও হ্যাঁ, এরকম করে কাজ করাতে হবে। ভালো বুদ্ধি কিন্তু মাথায়, ঠিক বলেছিস। তাহলে নম্বরটা, মোবাইল নাম্বারটা দিয়ে গেলে আমরা টাইম টু টাইম আমরা সব খবর দিতে পারি। ঠিক আছে, আমি নাম্বারটা দিই। আম্মা, আপনি আমারে বিশ্বাস করেন না, আপনি সাজুরে বিশ্বাস করেন। সাজু আমার চেয়ে আপনার কাছে বড় হয়ে গেল আম্মা। না বক্কার, আমি তোমারও বিশ্বাস করিনি, আমি সাজুরও বিশ্বাস করিনি। আমি শুধু কথা খানরে বিশ্বাস করতেছি। তুমি বুঝতে পারতেছ না আমার মনের অবস্থা? আমার আনারসির আমি হারাই ফেলেছি। আর কোনোদিন তারে আমি কাছে পাবো কিনা জানি না। আমি যদি তার কাছে যাই, দেখা গেল আমার মেয়েটার উপর তারা অত্যাচার শুরু করেছে। আম্মা, আপনি এটা কি বলতেছেন? আপনি হারাবেন কি জন্য? বক্কার, নিজের মেয়েরে নিজের কাছে যদি না পায়, নিজের হাতে যদি একটা আদর করতে না পারে, তাহলে পরে সেটারে তো হারানোই কয়। আমি তো হারানোর কপাল নিয়েই জন্মেছি রে বাপ। এই যে বিয়ের পর তোমার শ্বশুর আব্বারে হারাই ফেলেছিলাম,
আবার যখন তিনারা ফেরত পেলাম আবার হারাই ফেললাম। তারপরে আমার দুটো মেয়ে আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি কি নিয়ে থাকবো বলো? আমার এই মনের অবস্থাটা কি? সবাই একে একে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আমি কি আর আমার মধ্যে হাসি পক্কা? আল্লাহ, তুমি আমারে কি অন্যায়ের শাস্তি দিচ্ছ? কি অন্যায় করেছি? আমার একে একে সব কিছু তুমি কাইরে নিচ্ছ। আবার আপনি কানবেন না আম্মা, আপনার কান্না দেখে আমারও কান্না আসছে। আম্মা, আব্বার হয়তো আমি ফিরে আনতে পারবো না, সেটা সম্ভব না, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আপনার মেয়ে আনারসি আর বেনারসি রে আমি ফিরায় আনবই, আমি আনবই আম্মা। আম্মা, আমি এখনই কাপড় চোপড় গোছায় আমি যাচ্ছি, আমি বেনারসিটা ফেরত আনতে যাচ্ছি। জীবনে তো খুব একটা ভালো কাজ করিনি, এইবার একটা ভালো কাজ করবো। টার্গেট তোর এখন ভাঙা মন, এই অবস্থায় তোরে রেখে তো আমি পালায় যেতে পারি না। আরে তুই কি পাগল? আমি তো এই অবস্থায় থাকবো। মামা মামি আছে, ডলি আছে, রূপালি আছে, আমার নিয়ে তুই চিন্তা করিস না। ঠিক আছে, তুই যখন বলতেছিস। আলেয়া, তুমি সব কিছু গোছগাছ করে নাও। আচ্ছা, আমি কি একটু বেলির সঙ্গে দেখা করে আসতে পারি? না, মানে সেখানে কাইসবানি আছে, আমি চাই না যে আবার নতুন করে কোনো একটা ঝামেলা হোক। আমি জানি তোমার খুব ইচ্ছা করতেছে বেলির কাছ থেকে শেষ বিদায় নিতে, কিন্তু আমি তোমার আর সেখানে যাইতে দিতে চাই না। কারণ না জানি আবার যদি তুমি আমার কাছ থেকে হারাই যাও। না, কি রে মা, কি সালাম করতেছিস কেন? মামা, সব পরিস্থিতি বিবেচনা করে সনেট আমার নিয়ে অলসপুর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টার্গেটও সনেটে তাই বুঝাইছে। মামা, যাওয়ার সময় এরকম চোখের পানি ফেলে আমাকে যাওয়ার পথে বাধা দিবেন না। আমি জানি মামা আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি আপনার কথা দিচ্ছি, আমি সনেট নিয়ে আবার এই গ্রামে ফিরে আসবো। মারে, পরিস্থিতি একটু ভালো হলে আমি তোরে খবর দেবো, তুই চলে আসবি। হ্যাঁ মামা, শোন মা, ওর একটু দেখে রাখিস। হ্যাঁ, আর যাওয়ার পথে যদি কোনো কাজী অফিস দেখিস, রেজিস্ট্রিটা করে ফেলিস। হ্যাঁ, আপনি যা বলবেন, যেভাবে বলবেন। মামা, আমি আরো ভেবেছিলাম যে আপনি নিজে দাঁড়াই ঠিক সব দায়িত্ব নিয়ে আমার আর সনেটের বিয়েটা দিয়ে দিন। আমার তো কেউ নেই মামা, আমি দুনিয়াতে এতিম। আপনার স্নেহ ভাই আমার আমি সব ভুলে গিয়েছিলাম। কান্দিস না রে মা, কান্দিস না। তুই কাঁদলে মা আমার বড় কষ্ট হয় রে মা, বড় কষ্ট হয়। মামা, আমার কাছে কষ্ট হয় না। মানে কখন যাবি? রাইতেই। আমার দোয়া করে। দোয়া করে মা, তুই ভালো থাক, সাবধানে যাস। হ্যাঁ,
সুযোগ বুঝতে এবার চলে আসবে না। আচ্ছা মা, তুই যখন ইচ্ছা চলে আসবি, এই মামার দরজা তোর জন্য খোলা থাকবে মা। হ্যাঁ হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পা। বাবা আলেক, তুই তো গান ভালোই গাস, তা অলসপুরের মানুষজনের গান শিখালে তো পারিস, তাও তো একটা কাজ হয়। এইটা আপা আপনি কি কইতাছেন আপা? গরমের মধ্যে গাছতলায় বয়ে রয়েছি, গাছের একটা পাতাবি নড়ে না, যে গরমটা পড়ছে এই গরমের মধ্যে কাম কাজ করতে হলে তো আমি এমতেই গাইমে যেতেছি, তখন তো গোসল হয়ে যাবো গা, কাম কাজ করুম আমি আপা, আপনি কি কর? নিজের শরীরটা দেখছিস? একটু কাজ করলে তো তোর গায়ের চর্বিটা একটু কমে, একটু কাজ কর কাজ। কি কন আপা, এই যে কোরবানির মাসে গরুর গোশ খাইছি, আর তো গরুর গোশ খাই নাই, উগায় গেছি না, আবার কাম কাজ করতে গেলে তো আমি আরো উগায় যাবো গা। না আপা, আমি কাম কাজ করে খাওয়া পারুম না আপা। ও নাকি হুগায় যাচ্ছে। এই কিছু বলিস না কিসের জন্য? আপা কি যে বলেন, আমি অলসপুরের একমাত্র কৃষক, আমি কাজ করে খাই। আপনি যা বলার বাইরে বলেন, দেখেন কি অবস্থা, কাজ না করে করে কি সরপিনা বানাইছে। আমি অলসপুরের এক নাম্বার কৃষক, একটাই কৃষক, তা দুইটা কৃষক বানা, তাহলে তো তোর কাজে ভাগ হয়ে যায়। এই কাজ কর, ওই ধান খেতে নাম। আপা কি কোন আপনি, আমি তো ক্ষেতের কাম কিছুই জানি না, ধান বুনবার পারি না, বীজ ছিটাইবার পারি না, এটি আমার কাম না, এটি কামলা কুমলারা করবো, আমি কেমতে করবো? কামলা কুমলারা করবো না, তোর কোনো কাজ করা লাগবে না, তুই খালি কাদার মধ্যে দাঁড়ায় থাকবি 2 ঘন্টা। আয় আপা কি কোন, আমি অলসপুর নাম শুনে ঢুকে গেলাম যে এখানে অলসপুর, কোনো মানুষের কোনো কাম নাই, অলসপুরে সব অলস মানুষ থাকে। আমি আপা একটা কাম ভালো পারি, আমি ঘুমাইবার পারি, আমারে ঘুমাইবার কোন, আমি বেশি করে ঘুমাবো কালকাতে আপা। শোনালে, যদি তুই কাজ কাম না করিস তাহলে কিন্তু অলসপুরে থাকতে পারবি না। অলসপুরে এখন প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, বুঝতে পারছিস? কোন কি আপা, কাম করে এই চলতেই বাবা? হ্যাঁ যা, খেতে নাম, 2 ঘন্টা দাঁড়াতে হবে ক্ষেতের মধ্যে। আপা এটা আপনি কি কইতেছেন? তার চেয়ে আমি এক কাম করি আপা, আমি একটা জোরে দৌড় দিয়া ওই দোকানে যাইগা, দোকানে যাই আপনি লেগে কিছু লিয়ে আহি। কিছু আনা লাগবে না, তুই কাজ কর। আই খেতে নাম, ওরে খেতে নাম। আয় আলেক আলেক, তো বদরি বল, এমন করে অলসপুরে কেউ থাকতে পারবে না, না ধরতে হবে। টার্গেট সাবধানে থাকিস, সাবধানে যাইস। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি। আমার মনে হয় আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। কাইসি ভাই ফোন করেছিল, বললো যে পুলিশের গাড়ি নাকি আমাদের গ্রামের দিকে আসতে দেখেছে। বলো কি তুমি? তাহলে তোমরা তাড়াতাড়ি পালাও। এই সনেট, তাড়াতাড়ি যা ভাই, তাড়াতাড়ি যা, উনি নিয়ে যা। হ্যাঁ চলো, আরে আমরা তো আবার আসবোই, মানে সমস্যা মিটে গেলে আবার চলে আসবো না? চলে তো আসবোই, চিন্তা করতেছো কেন? চলো 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 আসি। সোনেরটারে গ্রাম ছেড়ে চলে যেতেই হলো। কি আর করবা চাচা, সনের যে এত বড় ফেরারি আসামি তা তো আমরা জানতাম না। টার্গেটের কাছ থেকে না সবকিছু জানলাম। এখন সনের যদি এই গ্রামে থাকে তাহলে তো আর আমরা থাকতে পারবো না। হ্যাঁ তা
দূরে যায় ভালো থাকতে পারলেই তো ভালো, তাই না? হুম, পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সে আবার আসবে, সমস্যা তো নাই। আমি তোর চাচির সাথে কথা বলেছি, বুঝলি? সিরুকে তোর চাচির মেনে নিতে আপত্তি নাই, আমার আপত্তি থাকলো। তো চাচি কয়েছে তাড়াতাড়ি এসে সিরু আর তোর ব্যাপারটা ফয়সালা করে ফেলবে। আশ্চর্য চাচা, চাচির সাথে তোমার কি কথা হয়েছে তা আমার কি বলার প্রয়োজন আছে কোনো? না রে মা, তাও করলাম। আমার সাথে এখন একটাই চিন্তা, কি জানিস? টার্গেট। ওর জন্য যদি একটা কিছু করতে পারতাম। আচ্ছা মা, তুই একটু ওর সাথে কথা কবি? দেখো চাচা, এখন যদি ওর সাথে কথা বলতে চাই তার মানে হচ্ছে কি তার কাটা গায়ে নুনের ছিটা দেওয়া। কি দরকার বলো এসব করা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো ওরে এইভাবে থাকতে দেবো না রে। টার্গেটের জন্য আমি একটা কিছু করবই। তা কি আর করবা? কি বা করতে পারবা তুমি? হ্যাঁ চাচা, টার্গেটের মনটা না খুবই পবিত্র। সেখানে একজন মানুষই আছে, একাধিক মানুষ নাই। ও হয়তো আর স্বাভাবিক হবে না, সময় লাগবে। ও বিয়ে না করলেও জোর করে ওর আমি বিয়ে দেবো। কি দরকার খালি খালি আরেকটা মেয়ের জীবন নষ্ট করার? কিসের নষ্ট? কিসের নষ্ট? আরে ওই মেয়ে এসে ওর দায়িত্ব নেবে, সব ভালো হয়ে যাবে। চাচা, ওকে আগে এই শোকটা সামনে ওঠার সুযোগ দাও, তারপরে দেখা যাবে কি করা যায়। সময় তো দাও। ঠিক আছে, শাস্ত্রীস তখন নে, তারপর ওর সাথে একবার কথা কয়ে দেখ। কি করো করো করো, ওদিক দিয়ে ঠিক করো। আলে ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আপা, আমার মা খুব অসুস্থ আপা, মায়ের দেখবার লিগে যাইতেছে। এই তোর মা অসুস্থ কেমনে? তোর মা তো মারা গেছে তোর জন্মেরই আগে। আরে এটা কোনো কথা কইলে আপা, দেখেন আপা কি কথা কয়, আমার জন্মের আগে বলে আমার মা মরে গেছে। এটা কোনো কথা নাকি? তুই কাটতে উনছস, চাপা মারস খালি বেটা। আপা, আমার মা আসলে তখন মরে নাই কা, এখন একটু বেশি অসুস্থ হয়ে লেগে মায়ের দেখতে যেতেছি। আমার মার লিগে দোয়া করে না আপা। শোন, ভালো করে বলতেছি, এতকাল এই গ্রামে থাকছিস, খাইছিস, এই গ্রামের প্রতি তোর তো দায়িত্ব আছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে আপা, কিন্তু মায়ের চেয়ে তো এলাকার দায়িত্ব বেশি না আপা। মায়ের আগে দেখভাল কইরা এই মৃত্যু কথাকার মায় নিয়ে মিথ্যা কথা বলেন। এ থাম তো থাম। এ আলেক, তোর তো একটা ছোটখাটো হাতির মতো দেখা যায়। আপা আপা কি যে কন্যা আপনি, হাতি কত মোটা, কত বড় শরীর, আমি তো একটা তেলাপোকা আপা। ঠিক মতো কাজ করলে তো শৈলে যে মেয়ে, সে মেয়ে তো ঝরে যেত। আপা আমি আপনাদের কথা দিতেছি আপা, এই মায়ের দেখে ফিরাইয়া যা কাজ আছে সব কাম আমি করুম আপা। যারা কাজ করে তারা এত কথা বলে না, তারা শুধু কাজই করে, এত অজুহাতও দেখায় না। আমি আপনার ওয়াদা দিলাম আপা, আমি একদম মায়ের দেখে আইসে যে কাম দিবেন আমি সেই কাজই একদম পুরাপুরি করে দেবো আপা। আমি আর অলস থাকুম না আপা। আচ্ছা, কবে ফিরবি? এক সপ্তাহ তো লাগবে। এক সপ্তাহ? মানে যাইতে আইতে 2 দিন মায়ের একটু দেহম খাতির যত্ন করমু, আপরুম আপা। আচ্ছা ঠিক আছে, যা। দোয়া রাখেন আপা। আচ্ছা আচ্ছা, যা, মারে সালাম দি। কি আরে সুজেন, হ্যাঁ যেখানে এই গল্প সেখানে দাঁড়ায় যায় গল্প কিন্তু থাকো। আপা কাজ তো করতেছিলাম, আপনারা কথা বলতেছিলেন তাই আস্তে আস্তে একটু আগাইছিলাম। আস্তে আস্তে আগানোর দরকার নেই, আস্তে আস্তে ওদিকে যে নিজের কাজটা করো। কি অবস্থা খেতের? আলহামদুলিল্লাহ আপা, খুবই ভালো হয়েছে। আচ্ছা, ভালো ভালো ভালো, কাজ করো কাজ করো, দেখলেই ভালো লাগে অলস করে লোকজন কাজ করে। কি দোস্ত, কাজ করতেছো? হ্যাঁ কাজ করতেছি। বাহ ভালো। তুই কি জ্বালানি কাটছো? হ্যাঁ জ্বালানি কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি আসো না, তুমি একটু কাটো, তোমার ভালো লাগবে। আরে কাজের উপরে কোনো আনন্দ আছে নাকি? এই যে কাজ করতেছি মনে হয় যে আবার প্রাণ ফিরে পাইছি। আরে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচ্ছা শুনো দোস্ত, ওই যে আমাদের কৃষক লিটুরে তো আমি আউট করে দিছি। এখন থেকে অলসপুর গ্রামের যার যার জমি সে তার জমিতে কাজ করবে। ওই লিটু পিটু সব আউট। ঠিকই বলিস, আমি তো আর একা পারবো না, লোকজন নিয়ে হলেও না কাজ কিন্তু করতে হবে, বুঝেছো? হ্যাঁ দোস্ত, আরে কাজ করার পর শরীরটা কিরকম ঝরঝর মনে হয়। আগে যখন কাজ করতাম না তখন মনে করো যে বিকেলবেলা শরীরটা একেবারে পাথরের মতো ভার হয়ে থাকতো, আর এই পাথরের মতো শরীরটা নিয়ে চলাচল করতে হইতো।
আরে আমার তো ডায়াবেটিসের হাঁটাই লাগতেছে না। ডাক্তার বলেছে আরে বাবা আপনি যদি আগে থেকে কায়িক পরিশ্রম করতেন তাহলে আপনার এত রোগ শরীরে বাসা বাঁধতে পারতো না, বুঝেছো? তাহলে চিন্তা করে দোস্ত, এই জিনিস বুঝতে আমাদের এতদিন লাগলো। হ্যাঁ তাই তো দেখতেছি, এটা একটা অসম্ভব ব্যাপার তাই না? হ্যাঁ। আচ্ছা দাও তো দোস্ত আমি একটু দেখি, লো, লো, লো। আমি একটু চেষ্টা করি তাও। খুব সাবধান দোস্ত, হ্যাঁ? হ্যাঁ সরো তুমি তুমি সরো। তো কখনো এসব পারো না না। না এই একটু উল্টে ধর, উল্টা উল্টা। দোস্ত হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কাজ করতে কষ্ট কষ্ট হতেছে কিন্তু ভালোই লাগতেছে। ডায়াবেটিস মনে হয় এবার একেবারে কমে যাবে। একদম। আহ কাজের উপরে কোনো আনন্দ নাই। আরে ভাই কর্মই ধর্ম বুঝলি? হ্যাঁ। হ্যাঁ দেখি এই তুই সর আস্তে সর। কাজ করতে থাকে এখন আবার পরে। টার্গেট থাক খালা, আমার কাছে আর আসতে হবে না। কেন আসিস রে বাজান? কেন নিজের এত কষ্ট দিস? এনে আসলে আমি আনারসিরে দেখতে পাই, মনে হয় আনারসি আমার সামনেই দাঁড়ায় আছে, আবার কোথায় যেন হারায় যায়। প্রায় সময় আমার আনারসিরে দেখতে খুব ইচ্ছে করে জানো। নিশিরাইতে চাঁদের আলোতে বহুবার আমি এখানে এসে দাঁড়াইছি, আনারসির সঙ্গে কথা বলেছি। তোমরা তো ভাবিছিলে যে আমি পাগল হয়ে গেছি, তাই না? না, সেটা হবে কিসের জন্য? ওরে বাজান, নিজের আর এত কষ্ট দিস না রে বাপ, আর কষ্ট দিস না তুই। কেন খালা, হঠাৎ করে আমার উপর দরদ উতলায় পড়ছে তোমার? কি ভাবেছিলে? ভাবেছিলে যে আনারসের ফালায় থেকে আমি কোথাও পালায় চলে যাব, ওরে রেখে আমি আবার নিরুদ্দেশ হয়ে যাব, তাই না? সবই তো কাইরে নিলে আমার কাছ থেকে। কি ভাবেছো তুমি? আমার কাছে আনারসের কাইরে নিয়ে তোমরা জিতে গেছো? না, আমি কিন্তু হারিনি। আমি কিন্তু আমার আনারসি ঠিকই দেখতে পাই। ওই যে দেখতে পাচ্ছি আনারসি দাঁড়ায়, এই যে আনারসি বসে আছে, আমি ঠিকই দেখতে পাই। তোমরা আমারে হারাতে পারো না, বরঞ্চ তোমরা হারিয়ে গেছো। তোমাদের মেয়েরে হারায় তোমরা হারিয়ে গেছো। আমি পাপ করেছি, আমি তোর মন ভাঙিছি রে টার্গেট। সেই পাপই আমার ধ্বংসের কারণ হয়েছে রে বাপ। আমি বুঝতে পারি যে আমি অনেক পাপ করেছি। টার্গেট
বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তার